প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমরা আলোচনা করব আমাদের ফিনান্স ব্যাংকিং এর আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক থেকে পর্ব 2 এর আলোচনা। আজকে আমরা আলোচনা করব আমাদের কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী সম্পর্কে, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী থেকে তোমাদের পরীক্ষার যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্নগুলো চলে আসতে পারে সেই বিষয়গুলো আজকে আমরা একটু দেখে নেব। তো প্রথমে বলে রাখি, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বা এই পুরো কেন্দ্রীয় ব্যাংকের অধ্যায়টাই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এসএসসি 2027 সালের ব্যাচ আছো অথবা যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তাদের জন্য। তো আজকের পর্বে আমরা প্রথমেই যে প্রশ্নটা দেখতে পাচ্ছি সেখানে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য কোন ব্যাংক প্রতিষ্ঠিত হয়? ইতিমধ্যে আমরা কিন্তু পর্ব 1 এর আলোচনায় এটা সম্পর্কে জেনে ফেলেছি। বৈদেশিক মুদ্রা বিনিময়ের জন্য কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ বৈদেশিক মুদ্রার লেনদেন, বৈদেশিক মুদ্রার কখন কোথায় আদান প্রদান হবে এই সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। তারপর চলে যাচ্ছি 37 নং প্রশ্ন, দেশের মুদ্রার বিনিময় হার কিসের ওপর নির্ভর করে? দেশের মুদ্রার বিনিময় হার কিসের ওপর নির্ভর করে? দেখো, একটা দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর সেই দেশের মুদ্রার হারটা বিনিময় করে থাকে, অর্থাৎ বাংলাদেশে যতটুকু বৈদেশিক মুদ্রার রিজার্ভ আছে ঠিক ততটুকু পরিমাণেই কিন্তু এখান থেকে লেনদেন করা সম্ভব হবে। যতটুকু রিজার্ভ আছে সেটার উপরেই সাধারণত বিনিময় হারটা নির্ভর করে থাকে। এরপর চলে যাই 38 নং প্রশ্ন, একটি ব্যাংকের চেক অন্য আরেকটি ব্যাংকে জমা করে চেকের অর্থ সংগ্রহ করলে নিচের কোন কাজটি সম্পন্ন হবে? দেখো, দুইটা ব্যাংকের মধ্যে একটা লেনদেন হচ্ছে, দুইটা ব্যাংকের মধ্যে আন্তঃব্যাংকিং লেনদেন হচ্ছে। তো এই আন্তঃব্যাংকিং লেনদেনগুলোকে আমরা সাধারণত নিকাশ ঘর বলে থাকি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের দায়িত্ব পালন করে। এই যে ব্যাংকগুলো নিজেদের মধ্যে রেগুলার অনেক আন্তঃব্যাংকিং করছে, এক ব্যাংকের চেক আরেক ব্যাংক থেকে ভাঙানো হয়, আবার আমরা কি করি, এক ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলি। এই যে লেনদেনগুলো প্রতিনিয়ত আমরা করছি, এই লেনদেনগুলোর একটা ডিসক্লোজ বা এই লেনদেনগুলোর নিষ্পত্তি করার কাজ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, এবং এই কাজটাকে আমরা বলে থাকি নিকাশ ঘর। এটা কিন্তু কোনো ঘর নয়, এটা হচ্ছে মূলত একটা নির্দিষ্ট স্থানে বসে যে ব্যাংকের কাছ থেকে যতটুকু টাকা পাবে সেই দেনা পাওনাগুলো নিষ্পত্তি করে দেওয়ার একটা ব্যবস্থা। সো এখানে কেন্দ্রীয় ব্যাংক হেড হিসেবে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংকই মূলত এই নিষ্পত্তি করার কাজটা করে দেয়। এই জন্য এখানে আমাদের বলা হয় নিকাশ ঘর। নিকাশ বলতে হিসাব নিকাশ ক্লিয়ার করার ব্যাপারটাকে বোঝানো হয়। তারপর চলে যাই 39 নং প্রশ্ন, নিকাশ ঘর হিসেবে কাজ করে কোন ব্যাংক? নিকাশ ঘর হিসেবে কাজ করে বাংলাদেশ ব্যাংক, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক। এরপর চলে যাচ্ছি 40 নং প্রশ্ন, নিচের কোনটির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বিনিময় মাধ্যম সৃষ্টি করে? দেখো, খোলা বাজার নীতি এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটা ঋণ নিয়ন্ত্রণ নীতি। ঠিক তেমনিভাবে ব্যাংক হার নীতিও কিন্তু ঋণ নিয়ন্ত্রণের একটা নীতি। সো এটা কিন্তু বিনিময় হার বা বিনিময়ের মাধ্যম হিসেবে আমরা ব্যবহার করতে পারছি না। ঋণও কিন্তু বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় না। তাহলে অ্যান্সার হবে কি? হুন্ডি। তো কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা, হুন্ডি, বিল এই জিনিসগুলোর মাধ্যমে তার বিনিময়টা করে থাকে। 41 নং প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ? কেন্দ্রীয় ব্যাংকের কাজ কোনটি? দেখো, কেন্দ্রীয় ব্যাংকের কাজ হলো মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করা। মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ করা। আমরা কিন্তু ইতিমধ্যে পর্ব 1 এর আলোচনায় এটা ডিটেলসে পড়েছি। মুদ্রার হার নিয়ন্ত্রণ করা এটা কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এরপর চলে যাচ্ছি 42 নং প্রশ্ন, কোন ব্যাংক মূল্য স্তরকে স্থিতিশীল রাখে? স্থিতিশীল বলতে বোঝানো হয় স্থির রাখা, অর্থাৎ মূল্য স্তর একটা জিনিসের দাম যাতে অনেক বেশি না বেড়ে যায়, একটা নির্দিষ্ট বা স্থির একটা অবস্থানে রাখার যে কাজটা বা ক্রয় ক্ষমতার যে বিষয়টা, এই বিষয়টা নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। এজন্য বাংলাদেশে যদিও পণ্যের দাম অনেক বেশি আমরা বলতে পারি না, কিন্তু বেশি মানে আগের তুলনায় এর পরিমাণটা বেড়েছে। তো এই পরিমাণটা যাতে অনেক বেশি
এক নাগারে না বেড়ে যায়, তো এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করে রাখে কেন্দ্রীয়। তারপর দেখি 43 নং প্রশ্ন, বৈদেশিক মুদ্রার আগমন এবং নির্গমন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে কে? এটাও কিন্তু আমরা অলরেডি পড়েছি, বৈদেশিক মুদ্রার যত লেনদেন সবকিছু নিয়ন্ত্রণ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে এটার অ্যান্সার হবে কেন্দ্রীয় ব্যাংক। এরপর চলে যাই 44 নং প্রশ্ন। 44 নং প্রশ্নে বলছে বাংলাদেশ ব্যাংকের কাজ বলতে বোঝায় নোট ও মুদ্রা প্রচলন, সরকারকে পরামর্শ প্রদান এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। দেখো বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রত্যেকটা কাজই করে থাকে। তাহলে 44 নং প্রশ্নের অ্যান্সার হবে কি? নোট ও মুদ্রা প্রচলন, সরকারকে পরামর্শ প্রদান, বৈদেশিক মুদ্রা সংরক্ষণ। এখানে প্রত্যেকটা কাজে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাজ বলতে আমরা এখানে প্রত্যেকটাকেই বুঝে থাকি। এরপর চলে যাই 45 নং প্রশ্ন, নিচের কোন নীতি ব্যবহার করে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ঋণ নিয়ন্ত্রণ করে? বাণিজ্যিক ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের 3টা নীতির নাম কিন্তু আমাদের পাঠ্য বই উল্লেখ করা আছে, ব্যাংকার নীতি, খোলা বাজার নীতি এবং নৈতিক প্ররোচনা। তাহলে ব্যাংকার নীতি, খোলা বাজার নীতি, নৈতিক প্ররোচনা এবং এটা ছাড়াও আরো অনেকগুলো নীতি আছে, তো এখানে আমাদের অ্যান্সার হবে ব্যাংক হার নীতি। এরপর চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, ঢাকার মতিঝিলে এম ব্যাংকটি সরকারের পক্ষ হয়ে দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পাদন করে। তাছাড়া এটি ব্যাংক, বীমার মতো আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব বিস্তার করে। 46 নং প্রশ্নে বলছে উদ্দীপকের এম ব্যাংকটি হলো, দেখো এখানে বলছে সরকারের পক্ষ হয়ে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, আবার ব্যাংক, বীমা এরকম প্রত্যেকটা আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে প্রভাব বিস্তার করে, অর্থাৎ নিয়ন্ত্রণ করে রাখে। তাহলে দেখো এটা আমরা বুঝতেই পারছি এটা কেন্দ্রীয় ব্যাংককেই কিন্তু নির্দেশ করা হয়েছে। এরপর চলে যাই 47 নং প্রশ্ন, উদ্দীপকের ব্যাংকটি দেশের বেকারত্ব হ্রাসকরণে ভূমিকা পালন করে, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে, যেটাকে আমরা ওই যে নিকাশ ঘর বলে থাকি। তারপর দেখো পরবর্তী অপশন বলা হচ্ছে সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করে। হ্যাঁ, এখানে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেকটাই কাজ করে। দেশের বেকারত্ব কিভাবে হ্রাস করে? কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু অনেক ব্যক্তি চাকরি করে বা হচ্ছে অনেক ব্যক্তি এখানে তাদের কর্মসংস্থান সৃষ্টি করছে, তাহলে অবশ্যই এটা বেকারত্ব হ্রাসে ভূমিকা রাখে। আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করে অবশ্যই, কারণ নিকাশ ঘর হিসেবে এটা কাজ করে থাকে। এবং সরকারের উপদেষ্টা অর্থাৎ সরকারের বিভিন্ন অর্থনৈতিক উপদেশ প্রদান করে বা পরামর্শ প্রদান করেও কিন্তু এটা কাজ করে থাকে। তাহলে এখানে অ্যান্সারটা কিন্তু প্রত্যেকটাই হলো। এরপর চলে যাই 48 নং প্রশ্ন, ব্যাংকার অফ অল ব্যাংকস। ব্যাংকার অফ অল ব্যাংকস এটা বলতে বোঝানো হয়েছে সকল ব্যাংকের ব্যাংকার, সকল ব্যাংকের ব্যাংকার। এই যে আমাদের বইয়ের মধ্যে যে ছোট ছোট ইংরেজি কথাগুলো লেখা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে এই টাইপের প্রশ্নই চলে আসতে পারে। যেমন দেখো এটা দিনাজপুর বোর্ড 2024-এর একটা বোর্ড প্রশ্ন, তাহলে বুঝতে পারছি এই টাইপের ছোট ছোট যে কথাগুলো। ব্যাংকার অফ অল ব্যাংকস এটা বলতে কি বোঝানো হয়েছে? সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে কোন ব্যাংক? সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। 49 নং প্রশ্ন, ঋণের শেষ আশ্রয়স্থল। ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন্দ্রীয় ব্যাংককে। তারপর চলে যাই পরবর্তী একটা উদ্দীপক, জনাব মান্নানের কাছ থেকে পাওনা বাবদ ক ব্যাংকের একটি চেক জনাব হান্নান তার খ ব্যাংকে জমা দেয়। খ ব্যাংক গ ব্যাংকের মাধ্যমে হান্নানের হিসাবে অর্থ জমা করে। দেখো ক একটা বাণিজ্যিক ব্যাংক, খ একটা বাণিজ্যিক ব্যাংক, এবং এই দুইটা ব্যাংকের মধ্যে যে লেনদেন হয়েছে সেই লেনদেনটা নিষ্পত্তি করেছে গ ব্যাংক। তাহলে আমরা বুঝতে পারছি এখানে গ ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। দেখো এই প্রশ্নটাই কিন্তু এখানে করা হয়েছে। তাহলে গ ব্যাংকের কাজটা কি? গ ব্যাংকের কাজটা হলো নিকাশ ঘর হিসেবে কাজ করা, কারণ দুইটা ব্যাংকের মধ্যে যে লেনদেন হয়েছে বা আন্তঃব্যাংকিং লেনদেন হয়েছে সেটা নিষ্পত্তি করার কাজ করে দিয়েছে
কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে কেন্দ্রীয় ব্যাংক হলো নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালনকারী। পরবর্তীতে উদ্দীপকটা দেখি। দীপা পড়াশোনা শেষ করে ব্যাংকার হতে ইচ্ছুক, তবে সে দেশের প্রধান ব্যাংকটির ব্যাংকার হতে চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক। আচ্ছা, তাহলে আমরা উদ্দীপকটা দেখলাম। এখন আমরা দেখি প্রশ্নটা। 51 নং প্রশ্নে বলা হয়েছে দীপার ব্যাংকটির সাথে নিজস্বপূর্ণ হবে। ব্যাংকটি স্বাধীনতা ভোগ করে। প্রত্যেকটি স্বাধীন দেশে এ ব্যাংকটি আছে। দেশের মুদ্রা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। দেখো এখানে উদ্দীপকটা দেখে কিন্তু আমরা বুঝে ফেলেছি যে এটা হচ্ছে একটা কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের কথা বোঝানো হয়েছে। তাহলে দীপার ব্যাংকটির সাথে সামঞ্জস্যপূর্ণ কি হবে? এখানে কিন্তু প্রত্যেকটা অ্যান্সারই হবে, রাইট? ব্যাংকটি স্বাধীনতা ভোগ করে, কারণ আমরা জানি যে কেন্দ্রীয় ব্যাংক হলো একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এটার নিজস্ব নিয়ম কানুন আছে, নিজস্ব অধ্যাদেশ আছে এবং সেই অনুযায়ী কিন্তু এটা পরিচালিত হয়। আবার প্রত্যেকটা স্বাধীন দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক আছে এবং সিঙ্গেল একটাই কেন্দ্রীয় ব্যাংক থাকবে। যেমন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, এটা ছাড়া আর কোনো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নেই। এরপর দেশের মুদ্রার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, অর্থাৎ দেশে কতগুলো মুদ্রা ছাপানো হবে, কত টাকার মুদ্রা ছাপানো হবে, এই সব কিছু কন্ট্রোল করে রাখে কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখানে প্রত্যেকটাই অ্যান্সার হবে। তারপর চলে যাই 52 নং প্রশ্ন। তারল্য রক্ষা ব্যবস্থার কারণে বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কি রকম সম্পর্কের সৃষ্টি হয়? তারল্য রক্ষা ব্যবস্থার কারণে বাণিজ্যিক ব্যাংক, দেখো বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে কি রকম সম্পর্ক? বাণিজ্যিক ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে একটা হচ্ছে আদেষ্টা এবং আরেকটা হচ্ছে আদিষ্ট। ঠিক যখন তারল্য রক্ষা, অর্থাৎ আমরা যেটাকে বিধিবদ্ধ জমা বা বিধিবদ্ধ রিজার্ভ বলে থাকি, এই বিধিবদ্ধ রিজার্ভটা যখন একটা বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখে, তখন বাণিজ্যিক ব্যাংক হয়ে যায় আদেষ্টা এবং কেন্দ্রীয় ব্যাংক হয়ে যায় আদিষ্ট। তাই এখানে অ্যান্সার হবে আদেষ্টা এবং আদিষ্ট। তারপর চলে যাই 53 নং প্রশ্নে। বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নিকট কার্য বিবরণী পায়। কার্য বিবরণী মানে হচ্ছে বাণিজ্যিক ব্যাংক কখন কোন কাজটা করেছে, অর্থাৎ লেনদেনের যে ডিটেলস, আমরা যেটাকে আর্থিক বিবরণী বলে থাকি বা বিশদায় বিবরণী বলে থাকি। সো সেই কার্য বিবরণীটা পায় কিভাবে? এটা সপ্তাহেও পেতে পারে, মাসেও পেতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সপ্তাহ ভিত্তিতেই কিন্তু দেওয়া হয়। প্রত্যেক সপ্তাহের একটা কার্য বিবরণী পাঠিয়ে দেওয়া হয়। 54 নং প্রশ্ন। ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে বাণিজ্যিক ব্যাংকের কাছে সবচেয়ে আপন কে? ঋণের শেষ আশ্রয়স্থল হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক। সো এখানে বাণিজ্যিক ব্যাংকের কাছে বলো বা যে কোনো ব্যাংকের কাছে বলো, ঋণের শেষ আশ্রয়স্থল হলো কেন্দ্রীয় ব্যাংক। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারিং হাউস। ক্লিয়ারিং হাউস বলতে বোঝানো হয় নিকাশ ঘর। এখানে ক্লিয়ার বলতে কিন্তু আমরা একদম ক্লিন করাকে বুঝাই না, এখানে ক্লিয়ার বলতে হিসাব নিকাশ বা দেনা পাওনা ক্লিয়ার করাকে বোঝানো হয়। সো এখানে ক্লিয়ারিং বলতে নিকাশ, হিসাব নিকাশকে বোঝানো হয় নিকাশ ঘর। তাহলে এখানে অ্যান্সার হবে 4 নাম্বার নিকাশ ঘর। 56 নং প্রশ্ন। নিকাশ ঘরের সেবা গ্রহণ করে কোন ব্যাংক? নিকাশ ঘরের সেবা গ্রহণ করে, দেখো নিকাশ ঘরের দায়িত্ব পালন করে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু নিকাশ ঘরের সেবা গ্রহণ করে, অর্থাৎ নিকাশ ঘর এই সেবাটা কার কার কাছে পৌঁছায়? এটা সব ব্যাংকের কাছেই পৌঁছাবে। যেই তালিকাভুক্ত ব্যাংক আছে, যেই বাণিজ্যিক ব্যাংক আছে, প্রত্যেকটা ব্যাংকই কিন্তু এখানে এই সেবাটা গ্রহণ করতে পারে। ইভেন কেন্দ্রীয় ব্যাংক কিন্তু নিজেও এই সেবা গ্রহণ করে বা সেবাটা দিয়ে থাকে। তাহলে এখানে প্রত্যেকটা ব্যাংকই হবে, অ্যান্সার হবে সবগুলো। তারপর চলে যাই 57 নং প্রশ্ন। 57 নং প্রশ্নে বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। কেন্দ্রীয় ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো কেন্দ্রীয় ব্যাংক আর বাণিজ্যিক ব্যাংকের মধ্যে বিধিবদ্ধ রিজার্ভের একটা সম্পর্ক আছে, ঋণদানের একটা সম্পর্ক আছে। তারল্য রিলেটেড কোনো সম্পর্ক নেই। তারল্য বলতে বোঝানো হয় নগদ টাকা
বা নগদ টাকার সমতুল্য কোনো কিছু, এই সম্পর্কিত কোনো সম্পর্ক নেই। তবে বিধিবদ্ধ রিজার্ভ জমা রাখতে হয়, আবার ঋণ দানের ক্ষেত্রেও কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা রাখে। সো এখানে অ্যান্সার হবে 2 এবং 3। তারপরে আরও একটা উদ্দীপক আমরা দেখি, সীমা পড়াশোনা শেষ করে ব্যাংকার হতে চায়, তবে সে দেশের প্রধান ব্যাংকটিতে চাকরি করতে চায়, যা অন্যান্য ব্যাংকের অভিভাবক ও সার্বভৌমত্বের প্রতীক। 58 নং প্রশ্ন, সীমা কোন ব্যাংকের ব্যাংকার হতে চায়? দেখো এখানে বলেছে যে ব্যাংকটা দেশের প্রধান ব্যাংক, সেই ব্যাংকের ব্যাংকার হতে চায়। তাহলে যেহেতু দেশের প্রধান ব্যাংকের ব্যাংকার হতে চায়, একটা দেশের প্রধান ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের হেড হলো কেন্দ্রীয় ব্যাংক। তারপর চলে যাই 59 নং প্রশ্নে, সার্বভৌমত্বের প্রতীক ধরা হলে সীমার ব্যাংকটির সাথে সামঞ্জস্যপূর্ণ উক্তি হবে। সার্বভৌমত্বের প্রতীক যদি আমরা ধরে নিই ব্যাংকটাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা অবশ্যই স্বাধীনতা ভোগ করবে, কারণ আমরা জানি কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব নিয়মকানুন আছে, সেটা নিজস্ব নিয়মকানুনেই চলে। এটাকে আমরা সাধারণত স্বায়ত্তশাসিত ব্যাংক বলে থাকি। তো যেই ব্যাংকগুলো স্বায়ত্তশাসিত হয় সেটা নিজস্ব নিয়মকানুন থাকে, যে নিয়মকানুনগুলো রাষ্ট্রপতি কর্তৃক অনুমোদিত হয়। তারপর বলছে প্রত্যেকটা স্বাধীন দেশেও এই ব্যাংক আছে, বা প্রত্যেকটা স্বাধীন দেশে একটা করে কেন্দ্রীয় ব্যাংক থাকবে। দেশের অর্থনৈতিক সার্বভৌম এবং স্থায়িত্বের নির্দেশনা দান করে। সার্বভৌম অর্থাৎ দেশটা যে স্বাধীন এবং দেশের নিজস্ব যে নিয়মকানুন আছে এটা নির্দেশ করতে কেন্দ্রীয় ব্যাংক ভূমিকা পালন করে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে প্রত্যেকটাই, যেহেতু সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, সো এখানে অ্যান্সার কিন্তু প্রত্যেকটাই হবে। তাহলে এই ছিল আমাদের এই পর্ব 2 এর আলোচনা। আশা করছি এখানে প্রত্যেকটা প্রশ্ন বা প্রশ্নের প্যাটার্নটা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ধন্যবাদ।